রাজা রানী সকাল থেকে আয়োজনে ব্যস্ত হয়ে গেলেন। রাজা তার সিপাহীদের ঘোড়া দিয়ে পাঠিয়ে দিলেন যেন খুব সহজে অতিথিদের তাদের রাজ্যে নিয়ে আসতে পারে। রানী, তুমি কি রান্নার দিকটা দেখেছো একবার? বাবুর্চিরা কি ঠিক মতো রান্না বান্না করছে? আপনি এত চিন্তা করবেন না, সকল রান্না বান্না ঠিক আছে। আমি নিজে দাঁড়িয়ে তদারকি করেছি। আপনি অতিথিদের নিয়ে আসার ব্যবস্থা করুন। বাঁচা গেল। এখন তুমি আমার মেয়ে কনকলতাকে একবার দেখে আসো, সে কি করছে। ও কেমন ভাবে সেজেছে, ওকে দেখার জন্য মনটা কেমন করছে। ঠিক আছে, আমি এক্ষুনি রাজকন্যার কক্ষে যাচ্ছি। যদি সে তৈরি হয়ে যায় আমি আপনার কাছে পাঠিয়ে দিব। এই বলে রানী রাজকুমারীর কক্ষের দিকে চলল। আর এদিকে রাজকন্যা খুব সুন্দর হয়ে তৈরি হচ্ছিল। রাজকন্যা একটা সুন্দর দামি লেহেঙ্গা পরেছিল, আর সে তার দাসীদেরকে বলছিল কিভাবে তাকে তৈরি করতে হবে। আজকে আমার অনেক বড় দিন, তাই আমি চিন্তা করে রেখেছি কারোর সঙ্গে খারাপ ব্যবহার করব না। তোমরা তোমাদের কাজ ঠিক মতো করো, বুঝেছো? আরে আরে, আমার লক্ষ্মী রাজকন্যা, তোমাকে দেখতে তো একদম পরীর মতো লাগছে। তোমাকে আর সাজগোজ করার প্রয়োজন নেই, একদম সুন্দর লাগছে সব। তুমি একটু তোমার বাবার কাছে গিয়ে বসো, তোমার বাবা তোমার সাথে কথা বলতে চায়। ঠিক আছে মা, আমি এই কাজটা শেষ করে নিই, তারপর বাবার কাছে যাচ্ছি। আর অন্যদিকে রাজবধূ রাজপ্রাসাদের বাইরে যায় অন্য রাজ্যের রাজকুমারকে স্বাগত জানাতে। রাজকুমারের নাম ছিল অধীর। রাজবধূ দেখতে পায় পাশের রাজ্যের রাজকুমার অধীর ইতিমধ্যে চলে এসেছেন। রাজকুমার, আপনাকে স্বাগত আমাদের রাজ্যে। আরে, আপনি এই রাজ্যের রাজবন্ধু তাই না? আপনার সাথে দেখা হয়ে অনেক ভালো লাগলো। আমি এই রাজ্যের কথা অনেক শুনেছি। রাজকন্যার সাথে দেখা করার জন্য আমি মরিয়া হয়ে আছি। আপনি আমার কথা শুনেছেন, এটা আমার সৌভাগ্য। আসুন, আপনাকে আপ্যায়ন করার সুযোগ করে দিন। এরপর রাজবধূ রাজকুমারকে নিয়ে রাজমহলে প্রবেশ করে। অন্যদিকে সেই কালো প্রাসাদে দবির মিয়ার জ্ঞান ফেরে। দবির মিয়ার কোনো কিছুই মনে নেই। এই অন্ধকার জায়গায় আমি কি করে এলাম, কেন বা এলাম, কিছুই তো বুঝতে পারছি না। উঠেছ তুমি? জলদি এসো, তান্ত্রিকের জন্য খাবার রান্না করতে হবে। তান্ত্রিক আজ আসনে বসেছেন, ওনার আসন শেষ হওয়ার আগে আগে ওনার জন্য খাবার তৈরি করে দাও। দবির মিয়াকে দিয়ে তান্ত্রিক এবং তাদের শিষ্যরা তাদের সকল প্রয়োজনীয় কাজ করাতো এবং তাকে তৈরি করছিল তাদের মূল যজ্ঞের জন্য। তারা আসলে দবির মিয়াকে শয়তানের কাছে উৎসর্গ করবে তান্ত্রিকের শক্তি বাড়ানোর জন্য, কিন্তু এসব দবির মিয়া কিছুই জানে না। সে চুপচাপ তান্ত্রিকের দেয়া সব কাজ করতে থাকে আর মনে মনে চিন্তা করে, আমি কেনই বা এখানে তান্ত্রিকের জন্য খাবার বানাচ্ছি। আমার কেন জানি মনে হয় কোথাও আমার আপন কেউ আছে, কেউ আমাকে ডাকছে, আমাকে খুঁজছে। আমি কিছুতেই কিছু মনে করতে পারছি না। হায় রে পোড়া কপাল আমার। যাই হোক, এখন খাবারগুলো নিয়ে তান্ত্রিকের সামনে রেখে আসি। অন্যদিকে সুজন প্রতিদিনের মতো জঙ্গলে কাঠ কাটতে যায়। সুজন যেখানে কাঠ কাটছিল সেখানকার মালিক এসে সুজনকে বলে, সুজন, তোমার কাজ অনেক ভালো। তোমাকে আমি একটা বুদ্ধি দিই। তুমি এই ছোট্ট গ্রামে কাজ না করে তুমি শহরের দিকে চলে যাও। আমি শুনেছি রাজ্যের শহরে বেশি টাকা ইনকাম করা যায়। তুমি রাজ্যের শহরে যাও। তুমি যে কাজ জানো, এই কাজ দিয়ে তুমি অনেক টাকা
উপার্জন করতে পারবে। আপনি ঠিকই বলেছেন, এই কয়েকটা টাকা উপার্জনে আমার আর আমার মার সংসার চালাতে অনেক কষ্ট হয়ে যায়। আমিও ভাবছিলাম আমি শহরের দিকে যাব, কিন্তু মাকে কোথায় রেখে যাব? একা রেখে যেতে অনেক ভয় হয়। একা রেখে যাওয়ার কি দরকার? তুমি সেখানে গিয়ে একটা চাকরির খোঁজ করো, তারপর তোমার মাকে সেখানে নিয়ে যাও। ঠিক আছে, আমি মায়ের সঙ্গে কথা বলে আপনাকে এ বিষয়ে জানাবো। এরপর কাজ শেষ করে সুজন বাড়িতে ফিরে আসে। এরপর সুজন তার মালিকের বলা সব কথা তার মাকে বলে দেয়। এসব শুনে তার মা বলে, এটা তো বাবা অনেক ভালো কথা। তুই এমনিতে অনেক কাজ করিস, সেই তুলনায় আমরা টাকা পয়সা কিছুই জমাতে পারছি না। হ্যাঁ মা, তুমি চিন্তা করো না, আমি প্রথম মাসের বেতন পেয়ে তোমাকে শহরে নিয়ে যাব। ওই চিন্তা তোর করা লাগবে না বাবা। তুই কি আর সব সময় গ্রামের মধ্যেই থাকবি? তোর ভবিষ্যৎ আছে না? তুই শহরে গিয়ে কাজ কর, আমি এখানে ভালোই থাকবো। বাবাকে খুঁজে পেলে আমরা একসঙ্গে সুখে শান্তিতে থাকতে পারবো। তুমি এসব নিয়ে চিন্তা করো না মা, আমি 1 মাসের মধ্যে তোমাকে আমার সঙ্গে শহরে নিয়ে যাব। আর অন্যদিকে রাজপ্রাসাদে রাজকুমার অধীর রাজার সাথে খাওয়া দাওয়া শেষ করতে করতে সন্ধ্যা হয়ে যায়। সকলের খাওয়া দাওয়া শেষ হলে রাজা রাজকুমারকে বলে, রাজকুমার, আমি চাই তুমি একটু বাগান থেকে ঘুরে আসো, আর রাজকুমারীর সাথে একটু কথাবার্তা বলো, তারপর না হয় আমরা বাকি কথা বলবো। এ তো খুব ভালো কথা। আমি আসার পর থেকে তো রাজকুমারীর সাথে দেখা করার জন্য মরিয়া হয়ে আছি। তাহলে রাজকুমারীকে বাগানে পাঠিয়ে দিন, আমি বাগানে চলে যাচ্ছি। এরপর রাজকুমার অধীর রাজকন্যা কনকলতার জন্য বাগানে অপেক্ষা করতে থাকে। আর কিছুক্ষণ পর রাজকুমারী কনকলতা সেখানে চলে আসেন। এরপর রাজকুমার সুন্দর করে তাকে সংবর্ধনা জানায়। তারা দুজন কিছুক্ষণ কথা বলতে থাকে। এভাবে তারা কিছুক্ষণ মিষ্টি মিষ্টি কথা বলছিল। আর তারা বাগান ঘুরে দেখছিল। এরপর হঠাৎ রাজকুমারী অনন্যা কাদার মধ্যে পা দিয়ে দেয়। এটা দেখে রাজকুমারী তো ভীষণ রেগে যায়। এরপর রাজকুমারী অনন্যা চিৎকার করে দাসীদের ডাকতে থাকে, কি কোথায় আছো? জলদি এদিকে এসো। আমার এত সুন্দর জামা আর জুতো কাদায় পড়ে নষ্ট হয়ে গেছে। তোমরা কি কেউ বাগানটা দেখে রাখোনি? বাগানে কাদা এলো কোথা থেকে? যত সব চোরের দল, কাজের বেলা কোনো কাজ করবে না, শুধু মাসের বেতনটা নেবে। তোমাদের একটাকেও আমি কাজে রাখবো না। রাজকুমারীকে এভাবেই চিৎকার করতে দেখে রাজকুমার অধীর অনেক অবাক হয়ে যায়। রাজকুমার তখন মনে মনে চিন্তা করে, রাজকুমারী কনকলতা দেখতে সুন্দর হলে কি হবে, তার ব্যবহার চরিত্র একদমই ভালো না। দাসীদের সাথে কেউ এরকম ব্যবহার করে? এই রাজকুমারীকে আমি কখনোই বিয়ে করতে পারবো না। এরপর রাজকুমার সেখান থেকে চলে আসে এবং সে রাতের বৈঠকে রাজবধূকে বলে দেয় যে সে রাজকুমারীকে বিয়ে করতে পারবে না। এই বলেই তারা রাতের মধ্যে রাজ্য ছেড়ে তাদের রাজ্যে চলে যায়। এই কথা শুনে রাজা অনেক বেশি চিন্তিত হয়ে পড়ে। তো বন্ধুরা, রাজা কি পারবে তার মেয়ে কনকলতার জন্য একটা সুযোগ্য পাত্র খুঁজে পেতে? জানতে হলে দেখুন কনকলতা গল্পের পরের পর্ব। আর আজকের পর্বটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে
আমাদের পাশে থাকুন।